হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সো ফ্রেন্ডস, আমাদের দ্য হিন্দুর যে সিরিজটা চলছিল, সেখানে আমরা দ্য হিন্দুর যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার সেইগুলো নিয়ে আলোচনা করতাম এবং দ্য হিন্দুর যে এডিটোরিয়াল সেগুলো নিয়ে আলোচনা করি। তার আজকে 4 নম্বর পর্ব এবং আজকে আমরা 11 তারিখের দ্য হিন্দু নিয়ে মেনলি আলোচনা করব। তো ফ্রেন্ডস, চলো ওয়েট না করে শুরু করা যাক। আজকে দেখে নেওয়া যাক যে কী কী ইম্পর্টেন্ট নিউজ দ্য হিন্দুতে আছে। প্রথমেই আছে দুবে, অর্থাৎ বিকাশ দুবে, যাকে এনকাউন্টার করা হয়েছিল ইউপি পুলিশের দ্বারা গতকালকে। তাকে নিয়েই খবর এখানে কিন্তু বেরিয়েছে এবং সেই সম্পর্কিত খবর আজকে এডিটোরিয়ালে বেরিয়েছে। আমি তোমাদের হয়তো বলেছিলাম যে দ্য হিন্দুতে যে খবর মোটামুটি ফ্রন্ট পেজে লিড করে, সেই খবরগুলোকে নিয়ে পরবর্তীকালে 1-2 দিনের মধ্যেই এডিটোরিয়াল চলে আসে। সেই এডিটোরিয়ালে এডিটারের কি মতামত, সেইগুলোর থেকে কি কি পয়েন্ট বেরিয়ে আসছে, সেই পয়েন্টগুলোই কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, তোমাদের ইন্টারভিউর পয়েন্ট অফ ভিউ থেকে, বা তোমরা যদি কেউ ইউপিএসসি প্রিপারেশন করে থাকো বা ভবিষ্যতে করবে মনে থাকো, তাহলে তাদের মেন্সের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সেই সমস্ত পয়েন্টগুলো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কিছু কিছু পয়েন্ট খালি তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে? কোনো মানে কাহিনী তৈরি করার দরকার নেই। দেখো, আমি কাহিনী হিসাবে তোমাদের বলি, কিন্তু তার মানে এই নয় তোমাদের কাহিনী হিসাবে তৈরি করে রাখতে হবে। তোমরা যখন নোটস করবে, একটা একটা ছোট ছোট পয়েন্ট লিখে রাখবে, যেগুলো আমি তোমাদের হাইলাইট করে দেবো। সেই সমস্ত ছোট ছোট পয়েন্টগুলো লিখে রাখবে। সেই সমস্ত পয়েন্টগুলো সম্পর্কিত হবে তোমরা যে সমস্ত স্ট্র্যাটেজিকে জানো, সেই তার সাথে রিলেট করতে হবে। কারণ জিএস এমন একটা জিনিস, জেনারেল স্টাডিজে তুমি যা খুশি পড়ো, হিস্ট্রি পড়ো, পলিটি পড়ো, ইকোনমিক্স পড়ো, জিওগ্রাফি পড়ো, সব কিছু কিন্তু লিঙ্ক করতে হবে। যতক্ষণ না ম্যাট্রিক্স লিঙ্ক করতে পারবে, তুমি ডটকে লিঙ্ক করতে পারবে, ততক্ষণ কিন্তু জিএস শিখতে পারবে না, কারেন্ট অ্যাফেয়ার্স শিখতে পারবে না। সো কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে স্ট্র্যাটেজিকে লিঙ্ক করা, আর এখন আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে 2 দিন আগে যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু তারা এডিটোরিয়াল এসেছে তার সাথে লিঙ্ক করা, সেই সম্পর্কিত আরেকটু গভীরে গিয়ে জানা। দেখো, পরীক্ষায় যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে, সেগুলো রিপিটেড কোশ্চেন দেখো, অর্থাৎ রিপিটেড দ্য হিন্দু হোক বা ইন্ডিয়ান এক্সপ্রেস হোক, সেই সমস্ত আমাদের যে খবরের কাগজগুলো আছে, যে সমস্ত পেপারগুলো আছে, সেখানে কিন্তু লিড করে খবরগুলো। সেইগুলো থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তো একটা মাসে 500-600 কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল তৈরি হয় কিন্তু 20টা, 25টা, 30টা, মানে খুব ইম্পর্টেন্ট। এছাড়াও মোটামুটি 100 থেকে 150 কারেন্ট অ্যাফেয়ার্স মাসের হয় মোটামুটি, যেগুলো খুব ভালো ভালো ইম্পর্টেন্ট থাকে। কিন্তু 20, 25, 30টা এমন খবর থাকে যেগুলো সবসময় ফ্রন্ট পেজে থাকে, বহু দিন ধরে চলে আসে। তো এইগুলোকে আমাদের ওপর বেশি জোর দিতে হবে। কারেন্ট পড়ে, মানে কোশ্চেন অ্যান্সার সবসময় পড়ে কিন্তু সবসময় কিছু লাভ হবে না। কারণ কোশ্চেন অ্যান্সার পড়ে কত মুখস্থ রাখবে? যে ঘটনাগুলো রিপিটেডলি ঘটছে সেইগুলো নিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে? তা সেকেন্ড যেটা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে কমার্শিয়াল ভ্যাকসিন উইল টেক অ্যাটলিস্ট 12 মান্থস সেজ অফিসিয়াল। অর্থাৎ আমাদের যে আইসিএমআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, সেই আইসিএমআর বলেছিল 15 অগস্টের মধ্যে ভ্যাকসিন চলে আসবে। কোভিড-19 যে ভ্যাকসিন কোভ্যাক্সিন, সেটা চলে আসবে। কিন্তু বর্তমানে পার্লামেন্টে একটা গ্রুপ তৈরি করা হয়েছিল, সেখানে পার্লামেন্টের একটা প্যানেল তৈরি করা হয়েছিল। সেই প্যানেল বলেছে যে এখনো পর্যন্ত এই জুলাই মাস থেকে প্রায় নেক্সট ইয়ার, তো অর্থাৎ 2021-এর 2021-এর জুলাই মাস অবধি লেগে যাবে এই ভ্যাকসিন, কোভিড-19-এর ভ্যাকসিন আসতে। এবং তার আগেও যদি এসে যায়, তাহলে সেটা শুধু পাবে ভালনারেবল গ্রুপেরা, অর্থাৎ যাদের প্রচুর পরিমাণে দরকার, না হলে মানে থাকতে পারবে না, মানে একদম মৃত্যু স্টেজে চলে গেছে, তাদের জন্যই একমাত্র কিন্তু দেওয়া হবে। আর বাকি পাবলিকালি আসতে, ঠিক আছে, সব মানুষের কাছে আসতে, এটা আসতে অন্তত 1 বছর টাইম লাগবে। নেক্সট হচ্ছে সোলার এনার্জি প্রজেক্ট নিয়ে বলেছেন। আমাদের ইন্ডিয়ার মধ্যপ্রদেশের একটা জেলা, সেই জেলাটার নাম আমি পরে আলোচনা করব, রেওয়া জেলা বলে। সেখানে হচ্ছে ইন্ডিয়া এবং এশিয়ার লার্জেস্ট সোলার পাওয়ার প্রজেক্ট যেটা, সেটা তৈরি হচ্ছে এবং আত্মনির্ভর ভারতে এটা একটা সাহায্য করবে, এটা বলেছেন পিএম মোদি। নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট হচ্ছে যেটা আমাদের এডিটোরিয়াল এসছে, আমি বললাম যে বিকাশ দুবের যে কেসটা, সেই কেসটা নিয়ে এডিটোরিয়াল এসছে এবং এটা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট আছে এরপরে ইন্ডিয়ান এয়ারফোর্স 5টা হেলিকপ্টার পেয়েছে। কার থেকে হেলিকপ্টার পেয়েছে 5টা? ইউএস এর থেকে অ্যাপাচে হেলিকপ্টার, AH-64E অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার বোয়িং কোম্পানি থেকে পেয়েছে, মানে কিনেছে আর কি, পারচেস করেছে। লাস্ট 5টা পেয়েছে এবং যাদের লাদাখ বেসে, লে লাদাখ বেসে বা লে এয়ারবেস যেটা আছে, সেই লে এয়ারবেসে তাদের রাখা হয়েছে। নেক্সট হচ্ছে এটা একটা আমাদের কি বলতে পারবো, আমাদের বাচ্চা, তাকে নিয়ে একটা খবর। যদিও এটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কোনো ইম্পর্টেন্টই নয়, তবু একটু কিছু কথা জেনে নেওয়া যাক আমাদের বাচ্চাটা কি করছে দেখে নেওয়া যাক। আর লাস্ট আছে 1.2 মিলিয়ন স্নেক বাইট ডেথস ইন ইন্ডিয়া ইন দ্য পাস্ট 2 ডিকেডস। অর্থাৎ লাস্ট 20 ইয়ার্স ধরে, 2000 থেকে 2019-এর মধ্যে আমাদের ইন্ডিয়াতে প্রায় 12 লক্ষ মানুষের মৃত্যু ঘটেছে কিন্তু কাদের? এই স্নেকের কারণে, ঠিক আছে?
স্নেকের কারণে 12 লক্ষ নাম্বারটা কম নয়, 12 লক্ষ মানে নাম্বারটা খুব ছোট নয়। ওকে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমেই আমাদের যে খবরটা, সেই প্রথম খবরটা নিয়ে আমরা এডিটোরিয়াল যেহেতু আলোচনা করবো, তাই এখানে আমরা কিছু আলোচনা করবো না, এডিটোরিয়ালে আলোচনা করবো। এবং তোমরা যে মতগুলো তোমাদের কমেন্ট সেকশনে লিখেছো সেগুলো আমি দেখেছি, কিন্তু অ্যাজ আ সিভিল সার্ভেন্ট এরকম মত দিলে তোমাদের হবে না, কারণ তোমাদের ভবিষ্যতে তোমরা সিভিল সার্ভিস পরীক্ষা দেবে, সেখানে তোমরা অ্যাপিয়ার করবে, তোমাদের ইন্টারভিউতে এরকম কোশ্চেন করলে বা তোমাদের রিয়েল লাইফে যখন একজন সিভিল সার্ভেন্ট হয়ে যাবে তখন এরকম কোশ্চেন করলে তোমাদের এক পক্ষে অ্যান্সার দিলে হবে না। আমি কিছু জনের একজন দুজনের অ্যান্সার দেখলাম যে হ্যাঁ জাস্টিস যে ডিলে হচ্ছে, জাস্টিস ডিলে হওয়ার কারণে এই শুট আউটটা করছে, তো এটা ভালো, বা এনকাউন্টারটা করছে এটা ভালো, এরকমই মোটামুটি মত আমি বললাম যে জাস্টিস ডিলে হচ্ছে, এটা জাস্টিসের একটা ফল্ট, একটা জাস্টিসের ভুল। তো এটা একদিক থেকে হিসেব মতো ভালোই তোমরা বলতে চাইছো, কিন্তু অ্যাজ আ সিভিল সার্ভেন্ট বা অ্যাজ আ তুমি যখন সিভিল সার্ভেন্ট প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, অ্যাজ আ অ্যাসপারেন্ট তোমাকে এইভাবে অ্যান্সার দিলে হবে না, তোমাকে পক্ষেও বলতে হবে, তোমাকে বিপক্ষেও বলতে হবে, এবং তোমাকে তোমার মত জানাতে হবে। তোমার মতটা হবে কি সেটা আমি এখানে তোমাদের বলবো, সেটা এডিটোরিয়ালে বলবো। তার আগে বলে দিই, দেখো, কমার্শিয়াল ভ্যাকসিন উইল টেক অ্যাটলিস্ট 12 মান্থস ইজ অফিসিয়াল। অফিসিয়াল অর্থাৎ কাদের কথা বলা হয়েছে এখানে দেখে নাও। অফিসিয়াল বলতে কি বলা হয়েছে দেখে নাও, বলছে আর নোভেল করোনা ভাইরাস ভ্যাকসিন উইল টেক, তোমরা এখানে দেখতে পাচ্ছ আই থিঙ্ক, আর নোভেল করোনা ভাইরাস ভ্যাকসিন উইল টেক অ্যাটলিস্ট 12 মান্থ, মানে এখনো পর্যন্ত 12 মাস, অর্থাৎ 1 বছরের প্রায় একটা টাইম লাগবে, যেটা কমার্শিয়ালি অর্থাৎ ভ্যাকসিন হিসাবে প্রত্যেক দোকানে দোকানে পাওয়া যাবে, বা বিজনেস কমার্শিয়ালি মানে কি প্রত্যেক মানুষ আর কি নিতে পারবে এই ভ্যাকসিনটা। অ্যাভেলেবেল অ্যান্ড এ রিয়েলিস্টিক ডেডলাইন ফর ইট উড বি সাম টাইম নেক্সট ইয়ার। আর গ্রুপ অফ গভর্নমেন্ট অফিসিয়াল কারা ইনফর্ম করেছে দেখে নাও, গ্রুপ অফ গভর্নমেন্ট অফিসিয়াল, কালকে পার্লামেন্টে একটা স্পেশাল প্যানেল তৈরি করা হয়েছিল, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপরে একটা স্পেশাল প্যানেল তৈরি করা হয়েছিল, সেই প্যানেলটার হেড করেছিলেন কংগ্রেস লিডার জয়রাম রমেশ, এবং তিনি বলেছেন যে এটা অন্তত 12 মাসের আগে কমার্শিয়ালি কোনোভাবেই আসা সম্ভব নয়, এবং যদিও এসে থাকে এটা ভালনারেবল গ্রুপ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ভালনারেবল গ্রুপ, অর্থাৎ যাদের খুবই প্রয়োজন সেই সমস্ত মানুষের কাছে শুধু পৌঁছাবে, সব মানুষের কাছে পৌঁছাতে পারবে না 1 বছরের আগে। অর্থাৎ আইসিএমআর যে গাইডলাইনটা দিয়েছিল যে 15 অগস্টের মধ্যে করোনা ভাইরাসের যেটা ভ্যাকসিন, যেটা কোভ্যাক্সিন নামে পরিচিত হয়েছিল, সেই করোনা ভাইরাসের ভ্যাকসিনটা কিন্তু আসবে, সেটা কিন্তু ভুল প্রমাণিত করে দিয়েছে পার্লামেন্ট। যদিও পরবর্তীকালে আইসিএমআর নিজেরাই বলে দিয়েছিল যে আমরা ভুল বলেছি, এরকম বলিনি, যে আমরা যেটা বলেছি সেটা মানে লোক বুঝতে ভুল করেছে, আমরা ঠিক কথাই বলেছি। যাই হোক, এটা পরের কথা। তো এখানে একটা কথা কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে আইসিএমআর নিয়ে। আইসিএমআর এর হেডকোয়ার্টার কোথায়? আইসিএমআর এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে আছে, তাই তো? আর আইসিএমআর এর প্রেজেন্ট ডিজি কে আছেন, ডিরেক্টর জেনারেল কে আছেন, সেটা নিয়ে কোশ্চেন আসবে। ডক্টর বলরাম ভার্গাবা, তিনি কিন্তু প্রেজেন্টলি আইসিএমআর এর হেড আছেন। প্রেজেন্টলি আইসিএমআর এর হেড কে আছেন? ডক্টর বলরাম ভার্গাবা, বহু প্রচলিত নাম বর্তমানে, এবং তার সম্পর্কিত কোশ্চেন কিন্তু আসবে। এরপর দেখে নাও, এখানে তোমাদের যদি আরেকটু দেখতে চাও দেখে নাও ইনস্টিটিউশন ইনভলভ, কোন ইনস্টিটিউশন এই কোভ্যাক্সিন তৈরি করছিল সেটা সম্পর্কিত একটা কথা জেনে নাও। কোভ্যাক্সিন যেটা তৈরি করছিল সেটা হচ্ছিল হায়দ্রাবাদ বেস একটা কোম্পানি, যেটার নাম কি ভারত বায়োটেক কোম্পানি। ভারত বায়োটেক যেটা কোভ্যাক্সিন বিকশিত করছিল, ভারত বায়োটেক যে কোম্পানিটা কোথাকার কোম্পানি? হায়দ্রাবাদ বেসড একটা কোম্পানি, এটার কথা আমি বলেছিলাম। ঠিক আছে, আর একটা 2-3 দিন আগেই তোমাদের আমি এই রিলেটেড একটা খবর বলেছিলাম, যেখানে খবরটা এসেছিল যে অক্সফোর্ড ইউনিভার্সিটি বলছে যে করোনা ভাইরাসের ভ্যাকসিন আনতে মিনিমাম 6 মাস এখনো পর্যন্ত ট্রায়াল মানে টাইম লাগবে। তো সেখানে আমি বলেছিলাম যে আদার পুনাওয়ালার কোম্পানি ছিল, পুনে বেসড একটা কোম্পানি, সেই কোম্পানিটার নাম কি সেটা তোমরা বলবে, কারণ আমি দেখতে চাই যে তোমরা পুরোনোটা কতটা রিভিশন করছো, আগের পড়াগুলো কতটা রিভিশন করছো। সেই কোম্পানিটার নাম তোমরা আমরা বলবে। সেই কোম্পানিটার সিইও বর্তমানে যে আছেন তার নাম আমি বলে দিয়েছি, আদার পুনাওয়ালা। এই নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, কারণ পরীক্ষা আসার চান্স খুব বেশি। ঠিক আছে, পুনে বেসড একটা কোম্পানি, সেই তার নাম হচ্ছে সিইওর নাম হচ্ছে আদার পুনাওয়ালা। সেই কোম্পানিটার নাম কি সেটা তোমরা আমাকে কারেক্ট অ্যান্সার দেবে কমেন্ট সেকশনে। ওকে, নেক্সট দেখে নাও, সোলার এনার্জি উইল প্লে বিগ রোল ইন আত্মনির্ভর ভারত। পিএম আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি বলছেন যে সোলার এনার্জি যেটা, সেই সোলার এনার্জিটা আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে, প্রাইম মিনিস্টার বলছেন সেটা, বলছে ইট উইল বি আ বিগ এনার্জি মিডিয়াম ফর 21st সেঞ্চুরি। 21st সেঞ্চুরিতে এটা কিন্তু একটা বড় এনার্জি রূপে, বা সোলার এনার্জিটা একটা বড় মিডিয়াম রূপে আমাদের ইন্ডিয়ায় বা সারা ওয়ার্ল্ডে দাঁড়াবে। এখানে দেখো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কি বলেছেন। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী on Friday said solar energy would play a major role achieve self reliance in energy. Self reliance in energy তে
অর্থাৎ এনার্জিতে অন্যের প্রতি নির্ভরশীলতা কমানোর জন্য কিন্তু এই সোলার এনার্জিটা আমাদের ইন্ডিয়াতে খুব ভালোভাবে কাজ করবে এবং বর্তমানে করছেও। মোদি গভর্নমেন্টের আন্ডারে এটা ভালো কাজই হয়েছে আমি বলবো, কারণ সোলার এনার্জি খুব ভালোভাবেই মোটামুটি প্রচলিত হচ্ছে এবং কাজও হচ্ছে। দেখো এবার এই সোলার এনার্জি নিয়ে এই গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট বা আমাদের প্রেজেন্টলি যে রুলিং গভর্নমেন্ট এত লাফালাফি কেন করে? এর কারণ হচ্ছে 2000 মোদি গভর্নমেন্ট বলেছিল বা মোদিজি বলেছিলেন যে 2022 অর্থাৎ 2022-এর মধ্যে টোটাল ইন্ডিয়াতে তিনি বলেছিলেন যে 165 গিগাওয়াটের 165 গিগাওয়াট, মেগাওয়াট নয় কিন্তু 165 গিগাওয়াটের রিনিউয়েবল এনার্জি তিনি প্রডিউস করে দেবেন। রিনিউয়েবল এনার্জি তিনি প্রডিউস করবেন, রিনিউয়েবল এনার্জি তিনি প্রডিউস করবেন। অর্থাৎ 2022-এর মধ্যে তিনি টাইমলাইন রেখেছিলেন, যেখানে বলেছিলেন তিনি যে 175 গিগাওয়াটের রিনিউয়েবল এনার্জি তৈরি হবে। রিনিউয়েবল এনার্জি কি? রিনিউয়েবল এনার্জি হচ্ছে যে এনার্জিগুলোকে আমরা বারবার ব্যবহার করতে পারি। অর্থাৎ যেমন কয়লাটাকে আমরা একবার ব্যবহার করার পর সেটাকে আর নেক্সট টাইম ব্যবহার করতে পারি না, সেরকম যদি সৌরশক্তি বা জলশক্তি ব্যবহার করি সেগুলোকে রিনিউয়েবল এনার্জি বলে, যেগুলোর কোনো শেষ নেই, অসীম আছে। এরপর দেখো এখানে এই 175 গিগাওয়াটের মধ্যে 100 গিগাওয়াট বলেছিলেন তিনি সৌরশক্তির মাধ্যমে বা সোলার এনার্জি রূপে প্রডিউস করবেন। ওকে ফ্রেন্ডস, নেক্সট বলেছিলেন 60 গিগাওয়াট এনার্জি তিনি প্রডিউস করবেন উইন্ডের মাধ্যমে, মানে তিনি না, মানে ইন্ডিয়া আর কি প্রডিউস করবে। নেক্সট 10 গিগাওয়াট এনার্জি প্রডিউস হবে বায়ো পাওয়ারের মাধ্যমে, বায়ো এনার্জি বা বায়ো পাওয়ারের মাধ্যমে। আর লাস্ট 5 যে গিগাওয়াট সেটা হবে হাইড্রো এনার্জি বা হাইড্রো পাওয়ারের মাধ্যমে, হাইড্রো পাওয়ার বলতে পারো, হাইড্রো পাওয়ারের মাধ্যমে। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে ইকুয়েশনটা বা ইকুয়েশন বলবো না, এই যে ডেটাটা, এই ডেটাটা তোমাদের একটু মনে রাখতে হবে যে 2022-এর মধ্যে, কারণ এটা তোমাদের অ্যান্সার লেখার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হবে। কিছু কিছু জায়গায় এই ছোটখাটো জিনিসগুলো লিখে দিলে এগুলোতে কিন্তু অ্যান্সারের মার্কস বেড়ে যাবে, বা কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কোথায় হেল্প করবে সেটা তোমরা নিজেরাও জানো না। ঠিক আছে, তো 175 গিগাওয়াট এই যে রিনিউয়েবল এনার্জি, এটা প্রডিউস করার কথা কিন্তু মোদিজি বলেছিলেন, এবং ইন্ডিয়া কিন্তু এটা লক্ষ্য নিয়ে নিয়েছে একটা, যে 2022-এর মধ্যে 100 গিগাওয়াট সোলার এনার্জি, 60 গিগাওয়াট উইন্ড এনার্জি, 10 গিগাওয়াট বায়ো পাওয়ার এবং 5 গিগাওয়াট হাইড্রো পাওয়ারের মাধ্যমে এনার্জি তৈরি হবে। নেক্সট হচ্ছে এই যে পাওয়ার প্ল্যান্টটা তৈরি করা হয়েছে, একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছে, সেটা কোথায় তৈরি করা হচ্ছে? মধ্যপ্রদেশে। দেখো ইনঅগারেট করেছেন তিনি, ইনঅগারেটিং 750 মেগাওয়াট, 750 মেগাওয়াটের সোলার পাওয়ার প্রজেক্ট তিনি একটা ইনঅগারেট করেছেন। কোথায়? রেওয়া ডিস্ট্রিক্টের, মধ্যপ্রদেশের রেওয়া ডিস্ট্রিক্ট। এবং তিনি বলেছেন উই ওয়ন্ট বি অ্যাবল ইউজ সোলার পাওয়ার এন্টায়ারলি আনলেস উই হ্যাভ উইদিন দ্য কান্ট্রি ইমপ্রুভ সোলার প্যানেলস। তো যাই হোক, এখানে তিনি কিছু কথা বলেছেন। 750 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট তিনি রেওয়া ডিস্ট্রিক্ট মধ্যপ্রদেশে গড়ে তুলছেন। এবার চলে এসো নেক্সট এই জায়গায়, যেখানে তোমাদের আমি দেখাচ্ছি। চলে এসো এই জায়গায়, দেখো দ্য রেওয়া সোলার প্রজেক্ট বিং টটেড ইন এশিয়াস লার্জেস্ট, অর্থাৎ এশিয়ার বৃহত্তম, ইজ দ্য ফার্স্ট সাচ প্রজেক্ট ইন দ্য কান্ট্রি টু ব্রেক ইন দ্য গ্রিড প্যারিটি ব্যারিয়ার। অর্থাৎ এশিয়ার তো বৃহত্তমই এবং ইন্ডিয়ারও বৃহত্তম, এশিয়ার বৃহত্তম হলে ইন্ডিয়ারও তো অবশ্যই বৃহত্তম হবে। এশিয়ার বৃহত্তম, ইন্ডিয়ার বৃহত্তম, কিন্তু এটা কি বলছে দেখো, ফার্স্ট সার্চ প্রজেক্ট ইন দ্য কান্ট্রি, এটা প্রথম এরকম এত বড় একটা প্রজেক্ট। এবং এই এনার্জির 24% ইউজ হবে দিল্লি মেট্রোতে এবং বাকিটা ইউজ করবে মধ্যপ্রদেশ। ওকে, মোদিজি এটাই বলেছেন। তো এটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, যে এটা হলো সব থেকে বড় এশিয়ার একটা পাওয়ার প্রজেক্ট। ঠিক আছে, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, সোলার এনার্জির মাধ্যমে সব থেকে বেশি পাওয়ার প্রডিউস করে কোন কান্ট্রি? তোমাদের ফোনে কোশ্চেন আসতেই পারে, তো মনে রাখবে চায়না। চায়না কিন্তু সোলার এনার্জির মাধ্যমে সব থেকে বেশি এনার্জি, সোলার এনার্জির মাধ্যমে সব থেকে বেশি এনার্জি কিন্তু প্রডিউস করে। ওকে, আর ইন্ডিয়া আই থিঙ্ক 4 নম্বরে আছে, ইন্ডিয়া 4 নম্বর পজিশনে আছে সোলার এনার্জি প্রোডাকশনে, সোলার এনার্জি প্রোডাকশনে ইন্ডিয়া 4 নম্বর পজিশনে বর্তমানে আছে। ওকে, চলো নেক্সট দেখে নেওয়া যাক, যেটা আমাদের এডিটোরিয়াল এবং যেটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট, ক্রাইম অ্যাজ পানিশমেন্ট। এটা এডিটোরিয়ালটা এসেছে, তোমরা হয়তো এই এডিটোরিয়ালটা উপর থেকে দেখে কিছু বুঝতে পারবে না, তাই তোমাদের জন্য আমি পয়েন্ট করে এনেছি, যেগুলো তোমাদের জন্য অ্যাজ এ সিভিল সার্ভেন্ট, তোমরা যখন সিভিল সার্ভেন্ট হয়ে যাবে বা তোমরা যখন ইন্টারভিউর জন্য যাবে, তখন তোমাদের এই কোশ্চেনটা করাই হতে পারে, যে বলো যে এই যে কেসটা হচ্ছে, যে বিকাশ দুবেকে যে এনকাউন্টার করা হলো, বা এই ধরনের যে এনকাউন্টারগুলো বর্তমানে চলছে, কারণ এর আগে আমরা দেখেছি যে হায়দ্রাবাদে যে ডক্টরের যে রেপিস্ট ছিল তাদেরকে এনকাউন্টার করেছিল হায়দ্রাবাদ পুলিশ।
এর কিছুদিন আগেই আমরা দেখেছি যে তামিলনাড়ুতে দুজনের কাস্টাডিয়াল ডেথ হয়েছিল, অর্থাৎ পুলিশ কাস্টাডির মধ্যে দুজনকার ডেথ হয়েছিল। ঠিক আছে, তো এই ধরনের যে জিনিসগুলো, এই ধরনের জিনিসগুলো কেন ঘটছে এবং এই ধরনের জিনিসগুলো কেন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, এইটা হচ্ছে কোশ্চেন, যে কেন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তো এইখানে এই কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন এডিটার। তিনি বলেছেন যে দ্য ইউপি পুলিশ অ্যাকাউন্ট, দেখো, দ্য ইউপি পুলিশ অ্যাকাউন্টস অফ দ্য কিলিং, ভালো করে ওয়ার্ডটা লক্ষ্য করো, তিনি বলেছেন কিলিং। তোমরা এখানে হয়তো দেখতে পাবে এখানে লেখা আছে ইউপি পুলিশ অ্যাকাউন্ট অফ দ্য কিলিং, এখানে ওয়ার্ডটা লেখা আছে কিলিং। ঠিক আছে, কারণ এখানে তিনি এটাকে এনকাউন্টার বলতে চাইনি, তিনি বলছেন ইউপি পুলিশ এটা ডিরেক্টলি ইনডিরেক্টলি কিল করেছে। কিলিং অফ কানপুর গ্যাংস্টার বিকাশ দুবে অন ফ্রাইডেতে যে কানপুর গ্যাংস্টার কিলিং হয়েছিল সেই সম্পর্কিত তিনি এটা লিখেছেন। এবং ইফ টেকেন অ্যাজ ফেস ভ্যালু ইজ আ স্টার্লিং অ্যাডমিশন অফ সিরিয়াস ইনঅ্যাপটিটিউড। ঠিক আছে, এই কথাগুলো তিনি বলেছেন। তো প্রথমে এগুলো বলা আছে, তারপরে কেসটার একটু বিবরণ দেওয়া আছে। তো আমি তোমাদের একটু জিস্টে বলে দিই, যারা আমাকে প্রথম শুনছো তাদের জন্য বলে দিই যে বিকাশ দুবে হচ্ছে ইন্ডিয়া এবং ইউপির একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। কানপুরে তার অ্যাকচুয়ালি বাড়ি, তিনি একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল কানপুরের। এবং এর আগে প্রায় এখনো পর্যন্ত মৃত্যুর আগে পর্যন্ত তার আর কি প্রায় 60টি তার নামে কেস ছিল, 60+ ক্রিমিনাল কেস ছিল। ঠিক আছে, 60+ ক্রিমিনাল কেস ছিল, যার মধ্যে তিনি একজন রাজ্য মন্ত্রীকেও একটা টাইমে হত্যা করেছিলেন। সেই রাজ্য মন্ত্রীকে খুন করার পরেও মাত্র 2 বছরের মধ্যে আইনের মধ্যে দিয়ে তিনি কি করে বেরিয়ে এলেন, এবং বেরিয়ে আসার পরেও তিনি কি করলেন না, বেরিয়ে আসার পরে বর্তমানে যেটা কেস হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 2nd জুন 8জন পুলিশকর্মী, ইউপির পুলিশকর্মী কানপুরের, তাকে তার বাড়িতে রেড করতে যায় তাকে ধরার জন্য। সেখানে কি করে বিকাশ দুবে তাদের ওপর এনকাউন্টার করে এবং পুলিশের 8জন সদস্যকে মেরে দেয়, পুলিশের 8জন সদস্যকে শহীদ করে দেয়, আমাদের 8জন পুলিশকর্মী শহীদ হন। এরপরে বিকাশ দুবে বহু জায়গা ঘুরে তার 7 দিন পরে তাকে খুঁজে পাওয়া যায় মধ্যপ্রদেশের উজ্জয়ন বলে একটি জায়গায়। মধ্যপ্রদেশের উজ্জয়নে একটি মন্দিরের কাছে তাকে পাওয়া যায় এবং তাকে মধ্যপ্রদেশ পুলিশ নিয়ে যায় তাদের কাস্টাডিয়ালে, তাদের থানায় নিয়ে যায়। এবং তারপরে নেক্সট ইউপি পুলিশ একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে এবং স্পেশাল টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে বিকাশ দুবেকে কোথা থেকে কোথায় নিয়ে আসে না, এমপি থেকে, মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে ইউপির কানপুরে নিয়ে আসে। এই নিয়ে আসার পথে কানপুরের কিছুটা আগে একটি জায়গায় কি হয় না, এই বিকাশ দুবের গাড়ি উল্টে যায়, যে গাড়িটা আসছিল বিকাশ দুবে সেই গাড়িটা উল্টে যায়। সেই গাড়িটা উল্টে যাওয়ার পরে বিকাশ দুবে পুলিশের রিভলভার থেকে পুলিশকে আক্রমণ করে। পুলিশ নিজেদের স্বার্থ রক্ষার্থে নিজেদেরকে রক্ষার্থে কি করে, উল্টো দিক থেকে গুলি চালায় এবং সেই তার 2টো গুলি তার বুকে লাগে, বিকাশ দুবের বুকে লাগে, একটি গুলি তার হাতে লাগে। এরপরে তার মৃত্যু ঘটে। তো এখানে যেটা কোশ্চেন উঠে আসছে যে পুলিশ 1 নম্বর যেটা হচ্ছে ব্যাপার, যেটা হচ্ছে পুলিশ এই এনকাউন্টার করার আগে এখানে একটা টোল প্লাজা ছিল, অর্থাৎ যেখানে গাড়িটা উল্টেছে তার কিছুটা আগে একটা টোল প্লাজা ছিল, 10-15 কিলোমিটার আগে একটা টোল প্লাজা ছিল। সেই টোল প্লাজাতে পুলিশ সমস্ত ধরনের প্রাইভেট গাড়ি এবং তার সাথে সাথে মিডিয়া হাউসেসের যে সমস্ত গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোকে আটকে দিয়েছিল। এবং খবরে এটাও নাকি শোনা যাচ্ছে যে বিকাশ দুবেকে বারবার একটা গাড়ি থেকে অন্য গাড়িতে ট্রান্সফার করা হচ্ছিল। 3-4টে গাড়ি ছিল, সেখানে একটা গাড়ি থেকে অন্য গাড়িতে বারবার ট্রান্সফার করা হচ্ছিল। 2 নম্বর কেস। 3 নম্বর কেস, এত বড় ক্রিমিনাল যে একজন রাজ্যের একজন মন্ত্রীকে হত্যা করেছে, সেই রাজ্যমন্ত্রীকে হত্যা, এত বড় ক্রিমিনাল হওয়া সত্ত্বেও তার হাতে হাত করা কোনো ধরনের পড়ানো ছিল না। ঠিক আছে, 3 নম্বর কেস। আচ্ছা, 4 নম্বর এইটা গেল বিকাশ দুবেকে নিয়ে যে এনকাউন্টারের কেস, সেটা তো আমি ছোট করে বলে দিলাম। কালকে যারা কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব দেখনি তারা দেখে নাও, তারা বুঝতে পেরে যাবে। এবার এখানে কেস হচ্ছে যে পুলিশ যে এনকাউন্টারটা করলো বা বর্তমান দিনে যে এনকাউন্টার করছে সেটা কি আইনের পক্ষে? 1 নম্বর কথা হচ্ছে, দেখো, আইন বর্তমানে বা জুডিশিয়ারি সিস্টেম খুবই লেট, এটা ঠিকই। কিছু মানুষ তো খুবই ভালো বলছে, মালা পড়াচ্ছে, অবশ্যই যে হ্যাঁ ঠিক করেছে, কারণ জুডিশিয়ারি সিস্টেম খুবই খারাপ আমাদের। দেখা যাবে এই কেসটা 7-8 বছর চলবে, তারপরে কোনো না কোনোভাবে দেখা যাবে বেরিয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি কি এটা জাস্টিস হলো? পুলিশ কিন্তু নিজের হাতে আইন তুলে নিচ্ছে। পুলিশের কাজ আইনকে রক্ষা করা, আইন কিভাবে চলবে সেটার কাজ আছে কাদের হাতে, সেটার কাজ আছে জুডিশিয়ারির হাতে। আমাদের সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, জেলার কোর্ট আছে, ঠিক আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, তাদের জন্য তারা নিজেদের কাজ করবে।
কিন্তু পুলিশ কেন এই ধরনের এনকাউন্টারগুলো দিনে দিনে বেড়ে যাচ্ছে, পুলিশের এনকাউন্টারগুলো, তাহলে এর পেছনে কি কারণ আছে? এর পেছনে পলিটিক্যাল কি কোনো ব্যাপার আছে? তো এখানে এডিটর লিখেছেন যে any demand of probity of accountability in police and military often contested on the supposed ground or enemies of the state by the influential or political and public figures। বলছে পুলিশ বা মিলিটারি এই ধরনের কোনো ধরনের যে এনকাউন্টারগুলো করছে বা মানুষদের যে হত্যা করে ফেলছে, সেগুলো করা উচিত নয়। কেন উচিত নয়? কারণ পুলিশ এক্ষেত্রে, পুলিশ তো এনকাউন্টার করে দিচ্ছে এবং পুলিশকে বাঁচানোর জন্য কারা আসছে? পলিটিক্যাল গ্রাউন্ডের লোকেরা আসছে, বড় বড় বিজনেসম্যানরা, তারা কিন্তু পাবলিক ফিগার হয়ে দাঁড়াচ্ছে, বিজনেসম্যানরা বা পলিটিক্যাল লিডাররা, এবং পুলিশদের তারা ধীরে ধীরে বাঁচিয়ে নিচ্ছে। তো এইগুলোর সাথে যদি ধরো এই কেসটাই তোমরা একজন সিভিল সার্ভেন্ট হিসাবে তোমাদের ইন্টারভিউতে কোশ্চেন করেছে যে এটা তোমার কি মনে হয়, তো তোমরা বললে যে জুডিশিয়ারি সিস্টেমের ফেলিওর, কিন্তু অবশ্যই তার সঙ্গে সঙ্গে বলবে যে পুলিশেরও আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়, কারণ তার জন্য আমাদের জুডিশিয়ারি সিস্টেম আছে। জুডিশিয়ারি সিস্টেম আছে, সেটা দেরি হোক, বাট সঠিক সাজাটা তো আর সে পাক, তার যে সাজা সেটা পাক। তো এইটা তোমাকে বলতে হবে, কারণ একজন বিউরোক্র্যাট হিসাবে বা একজন সিভিল সার্ভেন্ট হিসাবে তোমাকে কখনোই একদিকে ঘেঁষে কথা বললে হবে না, সবসময় নিউট্রাল, নিজেকে নিউট্রাল রেখে তোমাকে কিন্তু কথা বলতে হবে। তুমি কোনো ইন্টারভিউতেই যাও বা তুমি একজন সিভিল সার্ভেন্ট হয়ে যাও, তো সব ক্ষেত্রেই তোমাকে কিন্তু তোমার কথার ওপর খুব জোর দিয়ে, মানে প্রত্যেকটা কথা যখন বলছে তো ভালোভাবে তোমাকে বুঝে তারপরে বলতে হবে। তো 1 নম্বর কেস হলো এটা, যেটা বলছিলাম। আর 2 নম্বর কেস হচ্ছে জুডিশিয়ারি যতই খারাপ হোক, এটা ধরো কেসটা আমি সাপোজ তোমার ক্ষেত্রেই বললাম, ধরো তোমার বাড়ির কোনো একজন ব্যক্তি, সাপোজ আমি বলছি তোমার কোনো আত্মীয়, তোমার কোনো রিলেটিভ, তার এরকম কেস হয়েছিল, তার নামে তাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে। এবার পুলিশ তাকে নিয়ে যেতে যেতে এরকম ভাবে গাড়ি অল্টারনেট কেস করে যদি এনকাউন্টার করে দেয়, তাহলে তোমার কতটা খারাপ লাগবে? তোমার কতটা খারাপ লাগবে সেটাও এর কেসে নয়, আমি বাদ দিচ্ছি, এর নয় একটা গ্যাংস্টার। যদি সাধারণ মানুষের ক্ষেত্রে এইভাবে ধীরে ধীরে এনকাউন্টারটা বাড়তে থাকে, কোনো সময় কোনো সাধারণ মানুষও মরে যাবে এরকম ভাবে, কোনো সময় কোনো সাধারণ মানুষকেও এনকাউন্টার করে দেবে। তো এরকম কেস প্রথম নয়, সাধারণ মানুষকেও এনকাউন্টার করা হয়েছে এর আগে। ইউপিতে এরকম 560+ কেসেস আছে যাদের মানে এনকাউন্টার করা হয়েছে এবং তারা কোনো ধরনের কেসের সঙ্গে যুক্ত নয়। তো এইগুলো সবসময় তোমাদের এই ধরনের প্রুফগুলো দেখাতে হবে যে অবশ্যই এনকাউন্টারটা কিছু ক্ষেত্রে ঠিক, কিন্তু এই ধরনের কেসে যেখানে বড় পলিটিক্যালের ব্যাপার আছে বা পুলিশের নিজের আত্মরক্ষাতে এনকাউন্টার ঠিক, বাট পুলিশের কখনোই নিজের হাতে আইনকে তুলে নেওয়া উচিত না, কারণ আইন রক্ষা করার জন্য অবশ্যই আমাদের জুডিশিয়ারি সিস্টেম আছে। এটাই লিখেছেন তোমাদের যে এডিটর লিখেছেন দ্য হিন্দুর, যে দ্য প্রসেস অফ এস্টাবলিশমেন্ট গিল্ট অ্যান্ড এক্সিকিউটিং পানিশমেন্ট, মানে গিল্টি প্রুভ হলো এবং সঙ্গে সঙ্গে পানিশমেন্ট এক্সিকিউট হয়ে গেল, এটা পুলিশের কাজ নয়। পুলিশের কাজ কি করে না, দোষীকে নিয়ে কোর্টের কাছে পেশ করা, এবার কোর্ট বাকি পানিশমেন্টটা দেবে, ঠিক আছে? ইট ইজ নট অ্যান ইনসিডেন্টাল পার্ট অফ জাস্টিস, এটা জাস্টিসের একটা ইনসিডেন্টাল পার্ট নয়, বাট ইটস ইন্টিগ্রাল সল। এটা হচ্ছে মানে ইন্টিগ্রাল, মানে ভেতরের একটা সল, আত্মা। এটাকে তুমি যদি মানে ভেঙে দিতে থাকো ধীরে ধীরে, তাহলে আমাদের জুডিশিয়ারি সিস্টেম নড়বড়ে হয়ে যাবে। আমাদের ইন্ডিয়া 3টে সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি। যদি একটা সিস্টেম নষ্ট হয়ে যায়, তাহলে তো যে যাকে তুলবে এনকাউন্টার করে দেবে, যা খুশি করে দেবে। তো অবশ্যই জুডিশিয়ারির উপরে ভরসা রাখা উচিত, এটাই বলেছেন। a fair and transparent trial cannot be dispensed with in order to satisfy cries of vengeance। বলছে যে এটা কখনোই উচিত নয় যে, হ্যাঁ আমরা মানছি যে এখানে 8জন পুলিশম্যানের হত্যা হয়েছে, তাদের পরিবারের হয়তো কিছুটা হলেও স্যাটিসফাই হয়েছে যে যে মেরেছে তার প্রতি প্রতিশোধ নেওয়া হয়েছে, কিন্তু এই প্রতিশোধের আগুনে বা কারো কান্না থামাতে গিয়ে এই যে এনকাউন্টার করা হচ্ছে বা এই যে ট্রায়ালগুলো করছে পুলিশ, ঠিক আছে, তো এইগুলো কখনোই করা উচিত নয়, কারণ এগুলো ল অ্যান্ড অর্ডারকে স্যাটিসফাই করছে না। আমাদের ইন্ডিয়ার যে কনস্টিটিউশন সেটা এটার পক্ষে নয়। কিন্তু এখানে লাস্ট যেটা বলেছে দেখো, মোব জাস্টিস ইজ নট জাস্টিস অ্যাট অল। সাধারণ মানুষরা বা মোব জাস্টিস মানে কি, পুলিশরা যে ধরনের জাস্টিস দিচ্ছে বা সাধারণ মানুষরা যে ধরনের জাস্টিস দিচ্ছে, সেটা অ্যাকচুয়ালি জাস্টিস নয়। when law enforces short circuit due process the damage, যখন ল এনফোর্স স্টেটে, যখন লটা এনফোর্স কমে যাচ্ছে, মানে লয়ের বিরুদ্ধে যখন কাজ করতে শুরু করে দিচ্ছে সাধারণ মানুষ, পুলিশ, তখন কিন্তু এটার যে ফল, এই ফলটা কিন্তু বহুদিন ভোগাতে হবে এবং সাধারণ মানুষকে প্রতিদান দিতে হবে। এটা শুধু গ্যাংস্টারের ক্ষেত্রে হয়েছে, এটা আমার তোমার যে কারো ক্ষেত্রে হতে পারে। তো এই ধরনের কেসগুলো কিন্তু আমাদের পুলিশের দ্বারা বা করা কিন্তু উচিত নয়, এটা হচ্ছে মেন ব্যাপার। কারণ পুলিশকেও নিজের হাতে আইন তুলে নেওয়া উচিত নয়, কারণ আইনের কাজ যাদের রক্ষা করা, তারা আইন রক্ষা করবে, তাতে লেট হোক আগে হোক সেটা তাদের ব্যাপার। তো যাই হোক, এখানে পুলিশ হয়তো তাদের নিজেদের খামতিটাকে লোকাতে চাইছিল, কারণ এর আগে যে রাজ্যমন্ত্রী হত্যা হয়েছে সেই হত্যাটা একটু পুলিশ স্টেশনই হয়েছে।
2 নম্বর কেস, হয়তো কোনো পলিটিক্যাল পার্টির সাথে খুব বড় লিঙ্ক ছিল, যাতে এনাকে গ্রেপ্তার করলে হয়তো বহু কোনো রাজ খুলে আসতো কোনো পলিটিক্যাল পার্টি, তাই জন্য তাকে হত্যা করা হয়েছে। তো সেই দিকে আমরা যাব না। তো যেটা বলেছি তোমাকে নিউট্রাল হয়ে কিন্তু এইগুলো ক্ষেত্রে কথা বলতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, ইন্ডিয়ান এয়ারফোর্স গেটস লাস্ট অফ 5 AH-64E অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার্স ফ্রম বোয়িং। তো দেখো এখানে বোয়িং বলে একটা কোম্পানি আছে, কোম্পানিটা কোথাকার কোম্পানি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কোম্পানি হচ্ছে বোয়িং কোম্পানি। এখানে ইন্ডিয়ান এয়ারফোর্স কি বলছে? ইন্ডিয়ান এয়ারফোর্স গেটস লাস্ট অফ 5 AH-64E অ্যাপাচে হেলিকপ্টার, 5টা লাস্ট অ্যাপাচে হেলিকপ্টার পেয়েছে। তাহলে কোশ্চেন হলো স্যার লাস্ট কেন বলছে? তাহলে এর আগেও কি কোনো অ্যাপাচে হেলিকপ্টার কিনেছিল? হ্যাঁ, এটা হচ্ছে 2015-এ একটা ডিল সাইন হয়েছিল ইন্ডিয়া আর ইউএস এর মধ্যে, যেটা $3 বিলিয়ন একটা ডিল ছিল, $3 বিলিয়ন একটা ডিল ছিল। সেই ডিলে বলা হয়েছিল যে 22টা অ্যাপাচে হেলিকপ্টার এবং 15টা চিনুক হেলিকপ্টার, এই দুটো হেলিকপ্টার ইউএস এর বোয়িং কোম্পানি ইন্ডিয়াকে প্রদান করবে। এবং এই যে 22টা যে অ্যাপাচে হেলিকপ্টার, সেই 22টা অ্যাপাচে হেলিকপ্টার অ্যাপাচে হেলিকপ্টারের মধ্যে লাস্ট 5টা যেটা ছিল, সেই 5টা বোয়িং কোম্পানি বানিয়ে দিয়ে দিয়েছে এবং এগুলোকে রাখা হবে লে এয়ারবেসে। এখন কোশ্চেন হলো যে স্যার এটা আমাদের পড়ানোর দরকার কি? লে এয়ারবেসে 5টা বোয়িং হেলিকপ্টার রাখা হবে, এটা আমাদের পরীক্ষা আসবে? কোন এয়ারবেসে 5টা বোয়িং হেলিকপ্টার রাখা হয়েছে? না। এখানে কোশ্চেন কি আসবে? এখানে কোশ্চেন আসবে যে এই যে অ্যাপাচে হেলিকপ্টারটা, অ্যাপাচে 5AH-64E এই হেলিকপ্টারটা কোন দেশের হেলিকপ্টার, কোন কোম্পানি বানায়? বোয়িং কোম্পানি। কোন দেশের কোম্পানি? ইউএস এর কোম্পানি, ঠিক আছে। এর সাথে সাথে আর কি হেলিকপ্টার একটা নাম বলেছি? চিনুক, এটাও কিন্তু এই বোয়িং কোম্পানিটাই বানায়। তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে লেখা আছে ইন্ডিয়া কন্ট্রাক্টেড 22 অ্যাপাচে হেলিকপ্টার অ্যান্ড 50 চিনুক হেলিকপ্টার্স ফ্রম বোয়িং through foreign military sales program in the US government in September 2015 under $3 billion deal। এবং তারপরে কিন্তু কি হয়েছে না, ট্রাম্প যখন এখানে এলেন, মিস্টার ডোনাল্ড ট্রাম্প যখন ইন্ডিয়াতে এসেছিলেন, সেই ইন্ডিয়াতে এসে তিনি কিন্তু যে ডিফেন্স ডিলটা সাইন করেছিলেন, সেই ডিফেন্স ডিলে আরো 5টা বোয়িং হেলিকপ্টারের কথা কিন্তু উল্লেখ ছিল, অর্থাৎ আরো 5টা হেলিকপ্টার, অ্যাপাচে হেলিকপ্টার কিন্তু ইন্ডিয়া পাবে, ঠিক আছে, বোয়িং থেকে। তো দেখো এখানে বলেছে বোয়িং হ্যান্ডেড অ্যাপাচে AH-64E, এখানে বলে দেওয়া হচ্ছে, তোমরা এটা পড়তে পারো। তোমাদের জন্য আমি পিডিএফ অবশ্যই শেয়ার করে দেবো, ওকে? পিডিএফ অবশ্যই শেয়ার করে দেবো। তোমরা প্লিজ আর একটু রেসপন্স করো কমেন্টে, যাতে তোমাদের দেখে আমি একটু ইনফ্লুয়েন্স হই। না হলে তোমাদের একটা মিশন নিয়ে আমি তোমাদের জন্য এসেছি, তোমরাও চাইছো যাতে ক্লাসটা চলুক, অবশ্যই আমিও চালাবো, কোনো ব্যাপার না। কিন্তু তোমরাও আমাদের জন্য একটু লাইক করে দাও প্লিজ, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তোমাদের যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, ভিশন WBCS টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো, ওকে। তো এখানে কোশ্চেন হয়ে গেল যে কোন কোম্পানি। এবার দেখো কোন সেই সম্পর্কিত কোশ্চেন আমরা বলে দিলাম। এছাড়াও কি কোশ্চেন এখানে হতে পারে, এছাড়াও যে কোশ্চেন হতে পারে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের কথা যখন এলো, ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রেজেন্ট চিফ কে আছেন? RKS ভাদুরিয়া, রাকেশ কুমার সিং ভাদুরিয়া প্রেজেন্টলি ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ আছেন, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো কি? ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো হচ্ছে স্কাই টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। টাচ দ্য স্কাই উইথ গ্লোরি হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের মোটো। 2 নম্বর কোশ্চেন গেল। 3 নম্বর, এই মোটো নিয়ে কিন্তু কোশ্চেন এসেছে তোমাদের পিএসসি পাবলিক সার্ভিস কমিশনে কোশ্চেন এসছে এবারে, কোনো একটা পরীক্ষা মিসেলেনিয়াস নাহলে ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু কোশ্চেন এসছে। আরেকটা কোশ্চেন হচ্ছে যে ইন্ডিয়ার যখন আর্মি বা এয়ারফোর্সের কথা বললাম, তখন মনে রাখবে যে ইন্ডিয়ান আর্মি হচ্ছে সব থেকে বড় আর্মি। ইন্ডিয়ার আর্মি যেটা আমাদের পায়ে চলা আর্মি, যেটা পায়ে হেঁটে হেঁটে চলে যে আর্মিটা, সেই তাদের বলা হয় আর্মি। বাকি তো ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইন্ডিয়ান নেভি আছে। আর্মি কাদের বলা হচ্ছে বলেছে তো? ডিফেন্স আলাদা, ডিফেন্স হচ্ছে 3টেকে মিলিয়ে একসাথে ডিফেন্স বলা হয়। আর আর্মি হচ্ছে যারা পায়ে চলা সেনা। সেই আর্মি হচ্ছে, ইন্ডিয়ান আর্মি হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় আর্মি। অর্থাৎ এর আগে PL এর আর্মি ছিল, পাকিস্তান লিবারেশন আর্মি ছিল, কিন্তু বর্তমানে ইন্ডিয়ান আর্মি হচ্ছে সব থেকে বড় আর্মি। কারণ পাকিস্তান তাদের আর্মি নেওয়া কমিয়ে দিয়েছে। এর কারণ হচ্ছে পাকিস্তান কোয়ান্টিটির ওপরে জোর না দিয়ে কোয়ালিটি অফ আর্মির উপরে জোর দিচ্ছে। আর একটা কোশ্চেন হতে পারে, এটা কিন্তু অ্যাকর্ডিং টু সিপ্রি কি? স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, তাই তো?
তাই না? সিপ্রি সম্পর্কিত কথা আমি আগে কিন্তু বলে দিয়েছিলাম, আরেকদিন ফার্স্ট দিন আমি যেদিন এডিটোরিয়াল আলোচনা করেছিলাম সেখানে আমি সিপ্রি সম্পর্কিত বলেছিলাম। সিপ্রি রিপোর্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিপ্রি রিপোর্ট অনুসারেই ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট আর্ম, ঠিক আছে, সেকেন্ড লার্জেস্ট আর্ম মানে অস্ত্র যেটা, সেটা অস্ত্র কি করে না ইম্পোর্ট করে, সেকেন্ড লার্জেস্ট অস্ত্র বা ওয়েপন ইম্পোর্ট করে কিন্তু কে, সিপ্রি, ইন্ডিয়া। সেকেন্ড লার্জেস্ট ওয়েপন ইম্পোর্ট কান্ট্রি কে, ইন্ডিয়া। এখন কোশ্চেন আসবে ফার্স্ট কে, ফার্স্ট হচ্ছে সৌদি আরবিয়া। কার রিপোর্ট অনুসারে? সিপ্রি। সিপ্রি কোথাকার ইনস্টিটিউট? স্টকহোম ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। ক্লিয়ার হয়েছে? তো সিপ্রি রিপোর্ট হয়ে গেল। তো এখানে তোমাদের আরেকটা কথা, হ্যাঁ এর আগে তোমাদের একটা কথা বলেছিলাম আমি, তখন বলেছিলাম যে আমেরিকা ইন্ডিয়ার উপরে কাটস অ্যাক্ট লাগিয়ে দেবে বলেছিল, তাই না? কাটস অ্যাক্ট লাগিয়ে দেবে বলেছিল আমেরিকা। আমি ফার্স্ট দিন যেদিন পড়েছিলাম সেদিনই, ফার্স্ট না সেকেন্ড দিনে বলেছিলাম যে কাটস অ্যাক্ট লাগু করে দেবে বলেছিল ইন্ডিয়ার উপরে। কেন কাটস অ্যাক্ট লাগু করে দেবে বলেছিল? কারণ ইন্ডিয়া কার সাথে বিজনেস করছে? ইন্ডিয়া বিজনেস করছে রাশিয়ার সাথে। বিজনেস নয় অ্যাকচুয়ালি, ইন্ডিয়া সেখান থেকে আর কি হেলিকপ্টার অর্ডার দিয়েছিল। তো সেই জন্যই আর কি আমেরিকা বলেছিল যে কাটস অ্যাক্ট লাগিয়ে দেবো। তো এই কাটসার ফুল ফর্ম কি? কাটসার ফুল ফর্ম কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। কাটসার ফুল ফর্ম আমি বলে দিচ্ছি, কাউন্টারিং আমেরিকাস। আমি আরও একদিন কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম, যেদিন পড়িয়ে দিয়েছিলাম সেদিনও বলে দিয়েছিলাম, তাও আমি তোমাদের রিভিশন করিয়ে দিচ্ছি, তো প্লিজ ক্লাসগুলো অ্যাটেন্ড করো। কাউন্টারিং আমেরিকাস অ্যাডভাইসারি থ্রু স্যাংশন অ্যাক্ট, স্যাংশনস অ্যাক্ট। এর মাধ্যমে, এই কাটস অ্যাক্টের মাধ্যমে কোন কোন দেশের ওপর আমেরিকায় প্রতিবন্ধক লাগিয়ে রেখেছে বা কোন কোন দেশের ওপরে কোনো ট্রেড করা যাবে না বলে রেখে দিয়েছে আমেরিকা। বলে দিয়েছে যে তোমরা তিনটে দেশ, একটা হচ্ছে নাম রাশিয়া, একটা নাম হচ্ছে নর্থ কোরিয়া, আর একটা নাম হচ্ছে তোমাদের ইরান। এই তিনটে দেশের সাথে কোনো দেশ ট্রেড করতে পারবে না। যদি ট্রেড করে তাহলে ইউএস এর সঙ্গে তাদের যে সমস্ত ট্রেড আছে সেই ট্রেডগুলো সমস্ত ক্যান্সেল হয়ে যাবে। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে রিভিশন হয়ে গেল। পুরোনো কথা একটু হালকা হালকা মনে পড়ছে, মাথায় খেলছে হালকা। তো সেই যখন আমি পড়েছিলাম সেই পুরোনোটা একবার 2x স্পিডে একবার বা 1.5x স্পিডে একবার দেখে নেবে যে এই জায়গাটা আমি কি বলেছিলাম, কার সাথে কোন হেলিকপ্টার কিনবে বলেছিলাম, তাই না? এখানে আমি বলেছিলাম যে এখানে ইন্ডিয়ান নেভি, তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে ইন্ডিয়ান নেভির মোটর কি এবং মোটো কি, সেখানে আমি কমেন্টে অ্যান্সারও পেয়েছি, স্যাম নো বরুণা ইজ দ্য মোটো অফ ইন্ডিয়ান নেভি। ভেরি গুড, ভেরি গুড। চলো নেক্সট দেখা যাক, ইউএস ব্যান পাকিস্তান পিআইএ ওভার পাইলট লাইসেন্স স্ক্যান্ডেল। পাইলট লাইসেন্স স্ক্যান্ডেলটা কি? দেখো এখানে প্রথমেই হচ্ছে পিআইএ, প্রথম কথা হচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। প্রথম কথা হলো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন আছে, আমরা জানতামই না, হ্যাঁ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন আছে। তো ইউএস সেটাকে ব্যান করে দিয়েছে। কেন ব্যান করেছে সেই সম্পর্কিত একটা বলবো। বলছে ইউএস এর দাবি হচ্ছে যে পাকিস্তানে যে সমস্ত পাইলটরা আছে তাদের মধ্যে টোটাল 860 পাইলট আছে পাকিস্তানে, ঠিক আছে? সেই 860 পাইলটের মধ্যে টোটাল 260 পাইলট আছে যাদের ফেক লাইসেন্সে চলছে। বলছে কি বলছেন স্যার, ফেক লাইসেন্স, সেটা আবার কি হয়? বলছে এখানে আমাদের মতো ফেক লাইসেন্সে যেমন গাড়ি চালায় বা লাইসেন্স না নিয়ে যেমন গাড়ি চালায় সেরকম ব্যাপার, কাইন্ড অফ সেরকমই, গাড়ি চালাতে জানে বাট লাইসেন্স নেই। সেটা যেমন লাইসেন্স না থাকায় এদের ফেক লাইসেন্সটা একটু আলাদা। ফেক লাইসেন্সের কেসটা হলো যে তোমার কাছে লাইসেন্স আছে, প্লেন চালানোর লাইসেন্স আছে, কিন্তু লাইসেন্সটা পাওয়ার জন্য তোমার যে খাটাখাটনি করা দরকার সেই খাটাখাটনিটা তুমি করোনি। অর্থাৎ তুমি লাইসেন্স পেয়েছো কিন্তু লাইসেন্সের জন্য পড়ালেখা দরকার সেটা তুমি করোনি। অর্থাৎ তুমি ডিরেক্ট একদম পাইলট হতে গেছো, একদম প্লেনে বসে পড়েছো, দা এটা এই, এটা তাই, এটা র্যাডার, এটা এই, এটা হ্যানা, এটা তেনা, চলো নিয়ে চলে যাই। তো এটা পাকিস্তানি সম্ভব, এটা পাকিস্তানি সম্ভব, পাকিস্তান সরকারও দিয়ে দিয়েছে। পাকিস্তান সরকার বলছে বেশি পড়াশোনা করে কি হবে, বেশি পড়াশোনা করতে হবে না, তো একবারে প্লেনে বসে যা, যেখান দিয়ে যা উড়ানোর হবে সব বলে দেওয়া হবে, একটু প্র্যাকটিস করে নে 1-1.5 বছর, আর এই প্লেনগুলোকে নিয়ে কোথায় ফেলে দিবি, বাইরের কোনো কান্ট্রিতে কোনো একটা জায়গা ফেলে দিবি, কোনো ব্যাপার নয়, লোক কিছু মরে যাবে, ওদেরও কিছু মারা যাবে, আমাদেরও কিছু মারা যাবে, অসুবিধা নেই, ঠিক আছে? এমনিতেই কতদিন রোজ রোজ কত লোকই মরছে পাকিস্তানে। তো 2 নম্বর কেস হলো, এটা আমি জোক করছি কিন্তু তোমরা কেউ মাইন্ডে নেবে না। তো এটা হলো যে কিছুদিন আগে করাচিতে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, মে আর জুন মাসে আই থিঙ্ক প্লেন ক্র্যাশ হয়েছিল, তোমরা হয়তো খবরে দেখেছো। করাচিতে প্রায় 98 জনের যাত্রীবাহী একটা প্লেন ক্র্যাশ হয়েছিল এবং সেইটার উপরে যখন জাজ বসে সেখানে দেখা গেছিল যে চালাচ্ছিল প্লেনটা, যে পাইলট, তারও লাইসেন্স ফেক ছিল।
এবং বর্তমানে এই লাইসেন্স ফেকের ওপরে জাজ বসানো হয় এবং জাজ করে পাওয়া যায় যে 260 লাইসেন্স ফেক আছে, তার মধ্যে 150 জনকে বাড়িতে বসিয়ে দিয়েছে, বলছে দেখো ভাই তোমাদের নিয়ে চালানো একটু রিস্ক আছে, তো একটা মারুতি নয়, তো এটা হচ্ছে একটু প্লেন টাইপের জিনিস, তো একটু বহু লোক আছে, তো একটু দেখে শুনে চালাতে হবে। তো 150 জনকে বসিয়ে দিয়েছে, বলছে কোনো ব্যাপার নয়, একটু 1-1.5 বছর বসো, তারপরে আবার ঠিক হয়ে গেলে আবার চালাবো, অসুবিধা নেই। তো এখন কি করেছে ইউএসএ, বলছে এরকম মানে যে সমস্ত পাইলট যাদের কোনো ধরনের শিক্ষাই নেই তারা কি করে আমাদের দেশে আসতে পারে, তারা আমাদের মানুষের সিকিউরিটির জন্য এটা খুবই অসুবিধে। এর আগে তোমাদের কথা বলে রাখি, এর আগে ইউরোপিয়ান ইউনিয়নে টোটাল কতগুলো কান্ট্রি আছে? 27টি কান্ট্রি আছে। এই 27টি কান্ট্রি ইউরোপিয়ান ইউনিয়নের, তারা কিন্তু আগে থেকেই ব্যান করে রেখেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনকে। এখন ইউএসএও ব্যান করে দিয়েছে, কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ 260 ফেক লাইসেন্স। পাকিস্তান অ্যাভিয়েশন মিনিস্টার রিভিলড in June that a government review had found around 260 of the country's 860 active pilots hold fake license or cheated in exams. তো ফেক লাইসেন্সটা দিয়েছো পাকিস্তান সরকার আর লিখছো পাকিস্তান সরকার। ফেক লাইসেন্স দিয়েছো পাকিস্তান সরকার, বলছে দেখো বেশি পড়াশোনা করে লাভ নেই, নয় আর্মিতে জঙ্গিতে ঢুকে যাও, আর নয় হচ্ছে তুমি এইটা করতে গেলে তোমাকে বেশি পড়াশোনা করতে হবে, বেশি ফিজিক্স শিখতে হবে না, ম্যাথ শিখতে হবে না, একদম গিয়ে বসো প্লেনে, তারপরে প্লেন ওড়ানো শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইট ফলোজ আ সিমিলার মুভ বাই ইউরোপিয়ান ইউনিয়ন। দেখো ইউএসএ যেটা ফলো করেছে সেটা এর আগেই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বুঝে গেছিল, তাই জন্য ইউরোপিয়ান ইউনিয়ন বলেই দিয়েছিল যে আমাদের দেশে কিন্তু তোমাদের পাকিস্তানের এয়ারলাইন্সকে ঢুকতে দেবো না, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছো কেমন অবস্থা পাকিস্তান এয়ারলাইন্সের। তো এই হলো ব্যাপার। আই থিঙ্ক এখানে তোমাদের আর কিছু বলার নেই। ফেক লাইসেন্সটা কিভাবে প্রডিউস হয় সেটা একটু বলে দিই। ফেক লাইসেন্সে কিছুই নয়, তো আমি তো বলে দিলাম যে মানে খাতা পেনে কিছু লিখতে হয় না, মানে বসে বসে মানে এভিয়েশনে আসতে গেলে অন্তত 1.5-2 বছর পড়তে হয়, তারপরে হচ্ছে একটা তার সাথে সাথে কি হয়, ফ্লাইং এর যে ট্রেনিং, সেই ট্রেনিংটা চলে, এবং কত হাজার ঘন্টার একটা ট্রেনিং এর পরে, ঠিক আছে, কত হাজার ঘন্টার একটা ট্রেনিং এর পরে তারপরে তুমি একটা পাইলটের লাইসেন্স পাবে। তো এত ইজি ব্যাপার নয়, কিন্তু পাকিস্তানে সবই ইজি, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে 1.2 মিলিয়ন স্নেক বাইট ইন ডেথস ইন ইন্ডিয়া ইন দ্য পাস্ট 2 ডিকেডস। অর্থাৎ 20 বছরে 12 লক্ষ লোকের মৃত্যু হয়েছে। তো এইটা একটা খুব ভাবার বিষয়, যদি ওটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট না, তোমাদের নলেজ পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। যদি এরকম টাইপের কিছু কোশ্চেন আছে তোমরা তো ওখানে এইটা লাগিয়ে দিতে পারো যে ভারতের 2 ডিকেডস অর্থাৎ 2000 থেকে 2019 এর মধ্যে টোটাল কত মানুষের সাপে কেটে মৃত্যু হয়েছে, টোটাল 12 লাখ পিপলের। দেখো বলছে ইন্ডিয়া রেকর্ডেড staggering 1.2 million snake bite deaths in the 20-year period from the 2000 to 2019 with an average of 58,000 deaths caused by snake bite annually, ঠিক আছে। আমাদের ওয়ার্ল্ডে টোটাল প্রায় 600 এর কাছাকাছি তোমাদের স্নেক পাওয়া যায়, ঠিক আছে, স্নেকের প্রজাতি পাওয়া যায়। তার মধ্যে 200 স্নেক এমন হয় যারা হচ্ছে বিষধর হয়, অর্থাৎ যারা কামড়ালে মারা যায়, এবং বাকি 400 প্রজাতি এমন হয় যারা না কামড়ালে কিছু হয় না, কিন্তু মানুষ অ্যাকচুয়ালি যেটা মারা যায় স্নেক কামড়ানোর পরে, ঠিক আছে, সাপে কামড়ানোর পরে মানুষ কার্ডিয়ারিক অ্যারেস্টে, অর্থাৎ তোমাদের যে হার্ট অ্যাটাক যেটাকে বলা হয়, ঠিক আছে, সেই হার্ট অ্যাটাকে মানুষের কিন্তু মৃত্যু ঘটে। অর্থাৎ মানুষ ভেবেই ফেলে যে স্নেক কামড়ে দিয়েছে, সাপ কামড়ে দিয়েছে, এরপরে কি হবে, আমার মৃত্যু হয়ে যাবে, আমি আর বাঁচতে পারবো না, ঠিক আছে। তো কার্ডিয়ারিক অ্যারেস্টে ম্যাক্সিমাম যে মৃত্যুটা সেটা কিন্তু এখানে হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে তোমাদের বলে দিকে, দেখো ইন্ডিয়া রেকর্ড এখানে বললাম আমি 70% অফ দি ডেথস অকার্ড ইন লো অ্যালটিটিউড, অর্থাৎ কোন এরিয়া, দেখো বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ঠিক আছে, অ্যান্ড অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানা, রাজস্থান, গুজরাট, এই সমস্ত জায়গায় সাপে কামড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই স্টাডিটা কন্ডাক্ট কে করেছে? গ্লোবাল হেলথ রিসার্চ সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ অ্যান্ড দ্য University of Toronto, Canada, with Indian and UK partners. Also points out that half of all the snake bite deaths occurred during the monsoon period from June to September. বলছে এর মধ্যে যেটা হাফ ঘটেছে, অর্থাৎ মধ্যে 6 লাখ দেখা গেছে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে, কারণ এই টাইমে সাপেটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম অ্যাক্টিভ থাকে বর্ষাকালের টাইমটা, তো এই টাইমে মৃত্যু ঘটেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কাছে একটা রিপোর্ট এসেছে, তো এটা নিয়ে একটু আলোচনা করে দিলাম। তো আই থিঙ্ক তোমাদের ক্লাস ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক করে দাও, আমাকে কমেন্টে তোমাদের রিপ্লাই জানাও, ঠিক আছে। প্লিজ ক্লাসটা শেয়ার করো সবাইকার মাঝে। তোমাদের জন্য যদি বলো যে তোমরা একটু কিছু ইমপ্রুভমেন্ট করতে হবে, যে তোমাদের জন্য এই শুধু কোশ্চেন আনলে হবে না, শুধু এইরকমভাবে পুড়িয়ে দিলে হবে না, কোশ্চেন আনতে হবে, তাহলে আমি দেখছি তোমাদের জন্য ইমপ্রুভমেন্ট করা যায়, যদি যাতে কারেন্ট অ্যাফেয়ার্সও একটু আরও কিছু অন্য দিক থেকে কভার হয়ে যায় এবং তার সাথে দা হিন্দুটাও কভার হয়ে যায়।
হয়তো একটু বেশি লাগবে। তোমরা যদি একমত থাকো তাহলে আমাকে কমেন্টে বলবে যে আমরা কিছু কোশ্চেনও করবো দিনে, ঠিক আছে, যেটা আমাদের ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে এবং হিন্দু থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে ইম্পর্টেন্ট থাকবে, ঠিক আছে। তো দুটো একসাথে যদি মিক্স করা যায়, তো তোমরা আমাকে কমেন্টে সেই সম্পর্কিত কিন্তু একটা রায় দাও। তোমরা যদি চাও তাহলে সব হতে পারে। তো তোমাদের যা মত সেই অনুযায়ী কাজ করব। তো আজকের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ আ গুড ডে, বাই বাই।